This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আবার আপনাদের সামনে এনকে ডিজিটালের সৌজন্যে আজকে একটা সামাজিক কিংবা বলতে পারেন সাম্প্রতিক ঘটনা নিয়ে কিছু বলতে এসেছি। ধর্ষণের দেহতত্ত্ব, মনস্তত্ত্ব এবং সমাজতত্ত্ব নিয়ে। গত 9ই আগস্ট যে ঘটনা ঘটে গেছে আর.জি. কর হসপিটালে, তাতে আমি খুব প্রভাবিত হয়েছিলাম। কিন্তু এটা তা নয় যে আমি শুধু আর.জি. করের ঘটনা নিয়ে প্রভাবিত। আমি প্রভাবিত সারা পৃথিবীতে, সারা দেশে যা হচ্ছে তা নিয়ে। ঘটনার পর প্রচুর লেখালেখি, বিদগ্ধ বিশিষ্ট জনেরা রাস্তায় নেমেছিল, রাত দখল হয়েছে, আওয়াজ উঠেছে, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। এই উই ওয়ান্ট জাস্টিস মানে কি? এই উই ওয়ান্ট জাস্টিসের মানে শালা আব্দুল লায়লার কথায়, ডেথ পেনাল্টি is the society's way to divert the responsibility of judiciary. It might solace someone for some time, but can it resolve or safeguard the potential praise? No. আমাদের মনে আছে 2012 কথা, নির্ভয়া কাণ্ড। সারা দেশ উত্তাল, দিল্লি উত্তাল, জঘন্য ঘটনা নিয়ে। দোষীদের শনাক্ত করা হয়, 7 বছর বিচারের পর 4 জনকে ফাঁসি দেওয়া হয়। 2019 সাল হায়দ্রাবাদে এক 26 বছরের তরুণীকে নৃশংসভাবে ধর্ষণ করে তাকে খুন করা হয়। পুলিশ অপরাধীদের শনাক্ত করে এবং এনকাউন্টারে তাদের মারা হয়। সারা দেশ পুলিশকে সাধুবাদ জানায়, হই হই পড়ে যায়। কিন্তু তারপর কি হলো? ধর্ষণ কি কমেছে? ধর্ষণ কমেনি। এনসিআরবির রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষে দিনে 86টা রেপ হয়। এইটা মনে করবেন না যে শুধু এটা ভারতবর্ষে হয়। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, যে দেশ যত উন্নত, যত শিক্ষিত, সে দেশে তত বেশি ধর্ষণ হয়। পরিসংখ্যানে বলছে চীনে বছরে 30,000 ধর্ষিত হয়, ফ্রান্সে 70,000 কাছাকাছি, ইংল্যান্ডে প্রত্যেক 4 জনের মধ্যে 1 জন নারী ধর্ষিত হয়, আমেরিকাতে প্রত্যেক 5 জন নারীর মধ্যে 1 জন ধর্ষিত হয়। এবং শুনলে অবাক হবেন, এই ধর্ষণের লিস্টে শীর্ষস্থানে রয়েছে আমেরিকা, যেখানে বছরে 1,40,000 থেকে 1,50,000 নারী ধর্ষিত হয়। তো সব দেশে তো কঠোর আইন রয়েছে, সাজাও দেওয়া হচ্ছে, তাহলে ধর্ষণ কমছে না কেন? 19 দশকের গোড়ায় ইংল্যান্ডে হঠাৎ দেখা গেল খুব চুরি বেড়ে গেছে, অপরাধ বেড়ে গেছে। রাজা চিন্তিত, রাজা একটা আইন করলেন, নাম হচ্ছে ব্লাডি কোড। অপরাধ যে ধরনেরই হোক না কেন, অপরাধীকে 4 মাথার মোড়ে জনসমক্ষে ফাঁসি দেওয়া হবে। ভালো কথা, শুরু হলো। এবার এই ফাঁসি দেখতে বিরাট মানুষের আগমন হলো, মানুষ দেখতে এলো। কিছুদিন পরে লন্ডনের পুলিশ জানতে পারলো যে এই যখন এই মেলাগুলো হয়, ফাঁসির মেলাগুলো যখন হয়, তখন প্রচুর পকেটমারির কেস বেড়ে যাচ্ছে, পকেটমারি হচ্ছে। তাই থেকে আমরা কি বুঝলাম? শুধু সাজা দিয়ে অপরাধ দমন করা যায় না। যখন কোনো কোর্টে বিচারাধীন কোনো জাজ ফাঁসির আদেশ দেয়, সে কিন্তু কোনো ন্যায় দেয় না, সে প্রতিশোধ, বদলা নেয়। এই আই এগেনস্ট আই। একটা অপরাধ
ধর্ষণ খুন, তার এগেনস্টে আর একটা খুন ফাঁসি দিয়ে। আমার যত সম্ভব মনে হয় যদি এই ধর্ষণকে, এই ঘটনাকে, এই অপরাধকে আমরা বোঝার চেষ্টা করি এবং বুঝে যদি তার কারণটা বার করতে পারি, তাহলেই হয়তো আমরা এর প্রতিকার করতে পারবো। আমার ছোট মাথায় আমি অনেক দিন ধরে এটা নিয়ে পড়াশোনা করেছি, তারপর নেট থেকে কিছু পরিসংখ্যান জোগাড় করে আজকে আমি আপনাদের সামনে এসেছি। আমার যা উপলব্ধি এবং আমি যা বিশ্বাস করি, দুটো কারণে আজকে এই অপরাধ বাড়ছে। এক, কম্পিটিশন, প্রতিযোগিতা। দুই, অ্যাডভার্টাইজমেন্ট, বিজ্ঞাপন। একটা সহজ কথা মনে রাখবেন, কম্পিটিশন ইজ দ্য রুল অফ জঙ্গল, পিসফুল কোএক্সিস্টেন্স ইজ দ্য এসেন্স অফ সিভিলিটি। একটা জিনিস দেখবেন, বাড়িতে যদি কোনোদিন স্বামী স্ত্রীর মধ্যে চেঁচামেচি করে ঝগড়া হয়, তার সেই বাড়িতে যদি কোনো একটা শিশু থাকে, সেই শিশুটা দেখবেন কেঁদে উঠবে। কেন? কেন সেই শিশুটা একটা সমবেদনা নিয়ে, মানবিক সমবেদনা নিয়ে জন্মগ্রহণ করেছে, তার মধ্যে সেই মানবিকতাটা এখনো আছে, তাই সে প্রতিবাদ করছে কান্নার মাধ্যমে। কিন্তু এই বাচ্চাটাই যখন আস্তে আস্তে বড় হবে, দেখবেন তার প্রতিবাদের ভাষা হারিয়ে গেছে। কেন? আজকে এই প্রতিযোগিতা বিশ্বে ভীষণভাবে সংক্রমণ করেছে, বিশেষ করে এই লিবারালাইজ ইকোনমি আসার পর, বাজার অর্থনীতি আসার পর। আজকে দেখুন, মা বাবারা অজান্তে তাদের শিশুদের, বাচ্চাদের এই প্রতিযোগিতার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। কিরকম? সে যখন স্কুলে যাচ্ছে, প্রথম স্কুলে যাচ্ছে, তখন থেকে তার মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, বাবু তুমি যদি পড়াশোনায় অমনোযোগী হও, রেজাল্ট যদি ভালো না করতে পারো, তাহলে তোমার সমাজে কোনো জায়গা নেই, তোমাকে ফার্স্ট হতেই হবে। এই প্রতিযোগিতা বীজ আমরা সে শিশু বয়সে তার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। একটা জিনিস মনে রাখবেন, আজকের যে অর্থ ব্যবস্থা সারা পৃথিবীতে চলছে, এই অর্থ ব্যবস্থা বলে দেওয়া আছে সবাইকে চাকরি দেওয়া হবে না, টাকার যোগান বাজারে কম রাখতে হবে, যাতে করে একটা অভাব, যাতে করে একটা হিংসা, যাতে করে একটা দেশাদেশী মানুষের মধ্যে থাকে এবং সেটাকে লালন করা হয়। একটা জিনিস, একটা উদাহরণ দিচ্ছি। ধরুন একটা দেশে 100টা ছেলে আছে, যুবক, তাদের কোনো জীবিকা নেই, তাদের কোনো পুঁজিও নেই। এইবার সরকার ব্যাংকগুলোকে বলল, তোমরা এই বেকার ছেলেগুলোকে ডাকো, ডেকে তাদের ঋণ দাও। ব্যাংক 100টা ছেলেকে ডাকলো, ডেকে সবাইকে 100টা টাকা করে দিল, দিয়ে বলল 1 বছর পরে তোমরা কিন্তু 110 টাকা ফেরত দেবে। ব্যাংক কিন্তু এই ফেরত দেবার কোনো প্রকল্প তাদের দিল না, আয়ের প্রকল্প তাদের দিল না। তাহলে কি হবে? এই 100 জনের মধ্যে শুরু হবে রেষারেষি, প্রতিযোগিতা, মিথ্যে কথা বলা, ঠকানো। এই করতে করতে হয়তো সে এরকম পরিস্থিতিতে চলে যাবে, মানসিক অবস্থায় সে খুনও করতে পারে। এই অবস্থায় মা বাবা কি করবে? এবার বাচ্চাটা যখন স্কুল থেকে পেরিয়ে, স্কুলে ফার্স্ট হবার প্রতিযোগিতা, স্কুল পেরিয়ে কলেজে ঢুকছে, ভালো নম্বর পেতে হবে, সেইখানে প্রতিযোগিতা, তারপর চাকরি পাওয়ার জন্য পরীক্ষা, সেখানে প্রতিযোগিতা। এবার ধরুন সে চাকরি পেল, চাকরি পাওয়ার পর তার উন্নতির জন্য, আয়ের জন্য তার প্রতিযোগিতা, সমাজে প্রতিষ্ঠা করার জন্য তার সামনে খুঁড়োর কল ঝুলিয়ে দেওয়া হয়েছে, তোমাকে এই কিনতে হবে, এই গাড়ি কিনতে হবে, এই ফ্ল্যাট কিনতে হবে, সে দৌড়চ্ছে। এবং এই দৌড়াবার সময় যে যত রকম নীতিবোধ সব বিসর্জন দিচ্ছে। বার্নার্ড লেটার, ইউরোপিয়ান কমিশনের জনক,
তিনি বলেছেন মানুষ তার সহজাত প্রবৃত্তির মধ্যে প্রতিযোগিতার থাকে না। আমরা যারা অর্থব্যবস্থা কন্ট্রোল করি তারা এই একটা অভাব, একটা বেকারিত্ব, এটা আমরা সৃষ্টি করি মানুষের মধ্যে ভয় সৃষ্টি করার জন্য, রেষারেষি, হিংসা সৃষ্টি করার জন্য। যে কোনো সরকার, আজকের পৃথিবীতে যে কোনো সরকারকে চলতে গেলে তাদেরকে ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ইন্টারন্যাশনাল ফান্ড, ADB এদের কাছ থেকে ঋণ নিতে হয়। এরা তখনই ঋণ দেয় শর্ত সাপেক্ষে, আমি যা বলবো সেইভাবে তোমাকে তোমার দেশে আইন করতে হবে। এইবার মা বাবা দেখছে তার ছেলে বড় হচ্ছে, সে তাকে কিন্তু অনেক নীতি শিক্ষা দিচ্ছে। সে ভাবছে আমার ছেলে তো ভালো হবে, তুমি সবাইকে ভালোবাসবে, সবার সাথে ভালো ব্যবহার করবে, গুরুজনদের সম্মান করবে, প্রাণীদের, সমস্ত প্রাণীদের ভালোবাসবে, এইগুলো নীতি শিক্ষাগুলো দেওয়া হচ্ছে। সেই ছেলেটা যখন কলেজ পেরিয়ে যখন সমাজে পা রাখছে তখন দেখছে নীতি শিক্ষার কোনো ভ্যালুই নেই, সমাজে অনিয়মের রাজত্ব। আপনি যদি গাড়ি চালাচ্ছেন, যদি নিয়ম মেনে গাড়ি চালান, আপনাকে বোকা বলবে, আপনি সব থেকে পিছিয়ে যাবেন, সবাই আপনাকে টপকে আগে বেরিয়ে যাবে। তাই জন্য বাচ্চাটা যখন কলেজে ঢুকছে সে আস্তে আস্তে এই প্রতিযোগিতার মধ্যে থাকতে থাকতে তার মধ্যে একটা দ্বন্দ্ব চলছে, তার নীতিবোধ এবং এই অমানবিক প্রতিযোগিতা। এবং প্রতিনিয়ত এই প্রতিযোগিতার সম্মুখীন হতে 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 সেই বাচ্চাটা নীতি জ্ঞানকে বিসর্জন দিয়ে প্রতিযোগিতাকেই আঁকড়ে ধরে, কেন সে হারতে চায় না। এইখান থেকেই শুরু সুকোমল মন, সমবেদনার মন এর ধ্বংস হয়, সৃষ্টি হয় একটা সংবেদনহীন যন্ত্রের। সে তার স্বার্থের জন্য যেই হোক, তার নিজের ভাই হোক, তার পিঠে ছুরি বসাতে সে পিছুপা হয় না। সমাজ বলে নিজেকে বদলালে নাকি সমাজ বদলে যাবে, ভ্রান্ত ধারণা। আজকে একটা মানুষ যদি নীতিবোধ নিয়ে চলে সমাজে, সে সমাজে তার কোনো স্থান হবে না। নীতিবোধ নিয়ে চলতে গেলে সমাজটাকে নীতিবদ্ধ হতে হবে। যে সমাজ নীতি মেনে চলে সেইখানেই নীতিবোধের সার্থকতা। যেখানে নীতিবোধই নেই সেখানে কিসের সার্থকতা? যেমন আমি আপনাকে একটা সাধারণ উদাহরণ দিচ্ছি আপনাদের। আমি আমার ছেলেকে বাজারে পাঠালাম, ছেলে বাজার থেকে এসে বলল, বাবা দেখো আমি এই 4টে আলু খাউ এনেছি। আমি ছেলেকে বাহাওয়া দিলাম, এই শুরু ধ্বংসের। ছেলেটা এরপর আস্তে আস্তে মিথ্যে কথা বলতে শিখবে, লোক ঠকাতে শিখবে, জুয়াচুরি সবকিছু করতে শিখবে। তাহলে আপনারা বলবেন সমাজে তো প্রতিযোগিতা ছিলই না, ছিল না। যদিও বা ছিল, সেটা হচ্ছে সার্থক মানুষ হবার প্রতিযোগিতা, এই অসম প্রতিযোগিতা না। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. আজ থেকে 300-350 বছর আগে যদি আমরা ফিরে যাই, আমাদের ভারতীয় সমাজ ব্যবস্থাকে দেখি, দেখবেন আমাদের সমাজে প্রত্যেকের, গ্রাম্য সমাজের প্রত্যেকের
জীবিকা এবং জীবন সংরক্ষিত ছিল। কিভাবে? ধরুন একটা গ্রামে 5 জন কামার আছে আর গ্রামে 100টা বাড়ি। সমাজ ঠিক করে দিত, একজন কামার, তুমি এই 20টা পরিবারের সারা বছরের যা প্রয়োজন তা তুমি যোগান দেবে। সে তাই দিত এবং ওই 20টা পরিবার বিভিন্ন পেশায় যারা ছিল তারা তাদের উৎপন্ন দ্রব্য তাদের দিত। সমাজে একটা সাম্য ছিল, কোনো প্রতিযোগিতা ছিল না। যদি কেউ তার চাহিদা অনুযায়ী তার উৎপাদিত জিনিসের যদি চাহিদা থাকে, সে বেশি বানাতো, তাহলে তাকে শহরে কিংবা বিদেশে রপ্তানি করতে হতো। সময় বাজারে সে, গ্রামের বাজারে সে বিক্রি করতে পারতো না, কেন গ্রামের বাজারে বিক্রি করলেই প্রতিযোগিতা হবে, তাই জন্য সমাজ সেটা করতে দিত না। তখন গুরুকুলে ছাত্ররা পড়তে যেত পড়াশুনো করার জন্য। তাদের মনে কোনোদিনই এই চিন্তা আসেনি যে আমাকে পড়াশোনা করার পর আমাকে চাকরির জন্য আমাকে বাজারে বেরোতে হবে, কেন তার জীবিকা নির্দিষ্ট ছিল। সে পড়াশোনা করে তার বিদ্যা সে ছড়াবে। দেখুন, কাম ইচ্ছা তো সব প্রাণীর মধ্যেই আছে। এর মধ্যে একটা সুন্দর কথা আছে জানেন, প্রাণীকুলের মধ্যে একমাত্র মানুষ, ডলফিন আর বাঁদর, এরা প্রয়োজনের ব্যতি রেখে, মানে বংশ বিস্তারের ব্যতি রেখে তারা সম্ভোগে যায়। আর প্রাণীকুল কেউ, কোনো প্রাণী নির্দিষ্ট সময়, বছরের নির্দিষ্ট সময় দেখবেন তারা সম্ভোগে যাচ্ছে। শুধু এই 3টে প্রাণী সারা বছর সেক্সে জড়িত থাকে। এবার যখন বলছি, সমাজে তো প্রচুর মানুষ আছে, সবাই তো ধর্ষণকারী হয় না। এই নিয়ে একটা ছোট্ট গল্প বলি আপনাদের। একবার কি হয়েছে, দ্রোণাচার্য কুরু পাণ্ডবদের অস্ত্র শিক্ষা দিচ্ছে, হঠাৎ সেখানে কৃষ্ণের আবির্ভাব। এবার কৃষ্ণ ভীমকে ডেকেছে, ভাই ভীম শোনো, তোমাকে একটা প্রশ্ন করব, তুমি উত্তর দেবে? বলে হ্যাঁ, যদি আমি জানি উত্তর দেব। বলছে ঠিক আছে, তুমি রেগে যাবে না তো? বলে না, রাখবো কেন? আচ্ছা বলো তো, তোমাদের মা কুন্তী তো চিরযৌবনা, তো তাকে দেখে তোমাদের কামাবেগ হয় না? ভীম তো ভীম, রেগে আগুন, গদা নিয়ে শ্রীকৃষ্ণের পিছনে তাড়া করেছে, তোকে আজ মেরেই ফেলবো। তুই আমার মার সম্বন্ধে এইসব কথা বলছিস? কৃষ্ণ চালাকি করে দৌড়তে দৌড়তে গিয়ে যুধিষ্ঠিরের পিছনে আশ্রয় নিয়েছে। আর ওদিকে ভীম ধেয়ে আসছে গদা নিয়ে। যুধিষ্ঠির বলছে দাঁড়াও দাঁড়াও। বলে না দাদা, তুমি ওকে ছেড়ে দাও। বলে না, উনি আমার আশ্রয় নিয়েছেন, ওনাকে আমার রক্ষা করার আমার দায়িত্ব। কি হয়েছে আমাকে বলো। না দাদা, আমি বলতে পারবো না, বলার মতন না। না না, তোমাকে বলতেই হবে, কেন আমি তো বিচার করতে বসছি, আমি তো বিচারক। জানো দাদা কি বলেছে? এই বলেছে। বলেছে ঠিকই তো বলেছে, আমাদের মধ্যে তো কামাবেগ হয়, কিন্তু আমরা মানুষ, আমাদের সংযম আছে, তাই জন্য আমাদের সেই ভাবাবেগকে আমরা প্রশমিত করিনি, নাহলে তো আমরা পশু। খ্রিস্টপূর্ব
আমাদের যে সমাজ ব্যবস্থা আগে বললাম, এই সমাজ ব্যবস্থার একটা চিত্র আপনাদের কাছে তুলে ধরি। খ্রিস্টপূর্ব 305 মেগাস্তেনিস ভারত সফরে এসেছিলেন এবং তিনি সারা ভারত পরিভ্রমণ করেছিলেন। পরিভ্রমণ করার পর তিনি একটা গ্রন্থ লিখেছিলেন, নাম ইন্ডিকা। সেখানে তিনি লিখেছেন, ভারতীয়রা মিথ্যে কথা বলে না, ভারতীয়রা একে অপরকে প্রচন্ড ভালোবাসে এবং বিশ্বাস করে। চুরি বলে কোনো জিনিসের অস্তিত্ব নেই, চুরি হয় না। একটা মানুষ আর একটা মানুষের বিরুদ্ধে কোনো মামলা, এটা একটা বিস্ময়কর জিনিস ছিল। এই ছিল ভারতবর্ষ। এইবার আজ থেকে 300-350 বছর আগে ব্রিটিশরা আমাদের দেশে এলো এবং ব্রিটিশরা এসে ভারতীয়দের সব রকম অন্যায়, অনাচার, ব্যভিচার, ঘুষ, নারী ধর্ষণ, নারীকে ভোগ, এইসব শিখালো। কারণ কি জানেন? এই ইংরেজ জাতটা খুব হিংস্র। তার কারণ, ইংল্যান্ডে বছরে 8 থেকে 9 মাস শীত প্রধান, বরফ পড়ে। ওখানকার মাটি আমাদের এখানকার মতন এত উর্বর নয়। তাই প্রত্যেকটা ইংল্যান্ডবাসী একে অপরের সাথে প্রতিযোগিতা করতে হয় বেঁচে থাকার জন্য, লড়াই করার জন্য, লড়াই করে বেঁচে থাকতে হয়। এইটা তাদের মজ্জাগত হয়ে গিয়েছিল। প্রতিযোগিতা, অন্যায়, অবিচার, এটা তাদের ধর্ম হয়ে গিয়েছিল বলতে গেলে। তাই যখন তারা পৃথিবীতে যে যে দেশে গেছে, সে দেশের সভ্যতা, সে দেশের সংস্কৃতি, সে দেশের সংস্কারকে ধ্বংস করেছে এবং একটা গুরুতর জিনিস প্রচলন করেছিল, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। তার মানে বুঝতে পারছেন, আপনার স্বার্থের জন্য আপনি যাই করবেন তাই ঠিক। এই পরিস্থিতিতে যখন একটা বাচ্চা এই প্রতিযোগিতার মধ্যে বড় হচ্ছে, আস্তে আস্তে সে যুবক হয়েছে, তখন আরেকটা বিষ তার মাথায় ঢুকিয়ে দেওয়া হয়, যেটা গত 2-3 দশক ধরে চলছে। দ্যাট ইজ অ্যাডভার্টাইজমেন্ট, বিজ্ঞাপন। আজকে আপনি হলিউড, টলিউড, বলিউড, সারা পৃথিবীর সিনেমাগুলো দেখবেন সেখানে নায়িকারা স্বল্প বসনা হয়ে হাতে মদের গ্লাস নিয়ে নাচছে, গাইছে, বারে, সোশ্যাল গ্যাদারিং এ, ইভেন্টে। ডাইরেক্টর তাদের বলে দিয়েছে, তুমি লাস্যময়ী হও। ফ্যাশন শোতে একটা নারীর উপর ফ্যাশনিস্ট তার বস্ত্র পরিয়ে তাকে প্যারেড করানো হয় এবং ফ্যাশনিস্ট সেই মেয়েটাকে বলে দেয়, তুমি এমন ভাবে হাঁটবে, তোমার চাল চলন, দেহভঙ্গি এমন হবে, যারা তোমায় দেখছে তাদের মধ্যে চরম সেক্স যেন প্রস্ফুটিত হয়, বেড়ে যায়। এই ছেলেটা আরো ভয়ঙ্কর হয়েছে। আজকের দিনে দেখুন আপনি, আজকে আমাদের পরিবারের মধ্যবিত্ত, উচ্চবিত্ত যেখানেই হোক না কেন, দেখবেন একটা বসার ঘরে বসে একটা টিভিতে 3টে প্রজন্ম এই জিনিসটা দেখছে, এই বিজ্ঞাপন দেখছে, এই ফ্যাশন প্যারেড দেখছে, এই সিনেমা দেখছে, আম্মা আম্মা চুম্মা না দে দে এইসব গান শুনছে। সেই ছেলেটা ভাবছে, যুবকটা ভাবছে, আরে
দাদুও কিছু বলছে না, বাবাও কিছু বলছে না, তাহলে এটাই তো স্বাভাবিক। বুঝতে পারলেন কি হলো ধ্বংস? যুবকটার মনের মধ্যে একে তো তার মনের মধ্যে এই প্রতিযোগিতার জন্য হিংসে বিদ্বেষ জমে রয়েছে, তারপর এই রপ্তানি করা পাশ্চাত্য দর্শন, নারীর শরীর একটা ভোগ্য বস্তু, এটা তার সামনে দেখানো হচ্ছে। সে তখন তার মাথায় ঢুকে গেল নারী তো একটা ভোগ্য বস্তু। সে কখনোই চিন্তা করবে না যে মেয়েটা ওই ফ্যাশন প্যারেডে ওরম ভাবে হাঁটলো, তারও একটা সত্তা আছে, চেতনা আছে, সেও একটা মানুষ, স্ত্রী, তার কোনো মূল্য নেই। সেই যুবকটার সামনে তার কোনো মূল্য নেই। সেই মেয়েটির ব্যক্তিসত্তা, আত্মা কোনো মূল্য নেই, সে একটা ভোগ্য বস্তু। যখন এই হিংসা এবং নারী এজ এ বস্তু একটা যুবকের মাথার ভেতর ঢোকে, তখন শুরু হয় তার মধ্যে একটা আলোড়ন, আকর্ষণ, ধর্ষণের। দেখুন, পুরাকালে আমাদের দেশে জ্ঞানীরা এই নিয়ে প্রচুর চিন্তা করেছেন এবং সেই চিন্তাটাকে সমাজের মধ্যে প্রথিত করেছিলেন। আমি আপনাদের একটা ঘটনা বলছি। 1977 সালে আমেরিকায় হঠাৎ একদিন 25 ঘন্টা বিদ্যুৎ ছিল না। দেখা গেল সেই দিন যা অপরাধ সংগঠিত হয়েছে গত কয়েক বছরের সংগঠিত অপরাধকে যদি যোগ করা হয় তার থেকে বেশি। কেন হলো? তার মানে আপনি আইন করে এই দুর্বৃত্তদের, যাদের মনের মধ্যে এই বিকৃত কাম কিংবা বিকৃত অপরাধ বোধ আছে, তাদের আইন করে আপনি ভয় দেখিয়ে আপনি তাদের দমন করে রেখেছিলেন। যেমনি সে দেখলো তাকে কেউ দেখার নেই, কোনো সিসিটিভি নেই, কোনো পুলিশ নেই, আলো নেই, মানুষ দেখতে পাচ্ছে না, তখন তার মধ্যে অপরাধ বোধ চরমে উঠল। আজকে আমি আমার ভারতবর্ষের কথা বলি। আমাদের ভারতবর্ষে তো 25 ঘন্টা কেন, দিনের পর দিন বিদ্যুৎ থাকে না। কই, ভারতবর্ষে তো হয় না আমেরিকার মতন ঘটনা। আজকে চিন্তা করুন, ভারতে কুম্ভ মেলা এবং সাগর মেলা হয়, লক্ষ লক্ষ কোটি লোকের সমাগম হয়, স্ত্রী পুরুষের সমাগম হয়। ব্রিটিশরা আসার পর তদারকির জন্য পুলিশি ব্যবস্থা করে। আমি বলছি, আজকে আপনি পুলিশ তুলে নিন, দেখবেন খুব সুন্দরভাবে মেলাগুলো, সাগর মেলা, কুম্ভ মেলা সম্পন্ন হয়েছে। কিছু ছুটপুট ঘটনা হয়তো ঘটতে পারে, যারা পাশ্চাত্য শিক্ষায় মানে পশ্চিমের শিক্ষায় ওই আম্মা লাল্লা কি সব গান যারা শিখেছে, যারা ওই তাদের যাদের মাথা খেয়েছে, তারা হয়তো কিছু অপরাধ করবে, কিন্তু বাদ বাকি জিনিসটা সুষ্ঠুভাবে শেষ হবে। কেন? এর পিছনে হয়েছে ভারতবর্ষের সংস্কার, সভ্যতা। আমাদের সংস্কার, আমাদের সভ্যতা, আমাদের পূর্বজ জ্ঞানীরা আমাদের মধ্যে, মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছিল, তুমি সংবেদনশীল হও। তুমি জন্মগ্রহণ করেছো পৃথিবীতে প্রতিযোগিতা করার জন্য না, মানুষকে ভালোবাসার জন্য। আমাদের পূর্বজরা
এই দুটো জিনিস, কম্পিটিশন এবং অ্যাডভার্টাইজমেন্ট, এই দুটো জিনিসের উপরে প্রচুর চিন্তা করেছিলেন। তারা এই কম্পিটিশন, অনৈতিক প্রতিযোগিতা, যা একটা সুষ্ঠু মানুষকে দুর্বৃত্ত করে তোলে, তাতে আটকাবার জন্য প্রত্যেক মানুষের জন্য তার জীবন এবং জীবিকা সংরক্ষিত রেখেছিলেন। তাই জন্য তাদের মিথ্যে কথা বলতে হতো না, লোক ঠকাতে হতো না। যদি বা কোনো মানুষ, গ্রামের কোনো মানুষ কোনো মেয়ের দিকে কুনজরে দেখতো, সঙ্গে সঙ্গে সভা হতো গ্রামে, সঙ্গে সঙ্গে তার বিচার হতো এবং তাৎক্ষণিক তার শাস্তি হতো। তার থেকেও বড় কথা, আমরা আমাদের পূর্বজরা পাশ্চাত্য দেশের থেকে একটু আলাদাভাবে চিন্তা করত। তারা আইন করে, ভয় দেখিয়ে অপরাধকে কমাতে চেষ্টা। আমাদের পূর্বজরা প্রেমের দ্বারা, ভালোবাসার দ্বারা অপরাধকে কমাতে চেষ্টা। বিজ্ঞাপন আগেও হতো, কিন্তু সেখানে বিজ্ঞাপনে এইটা বিজ্ঞপ্ত হতো না, নারী একটা ভোগ্য বস্তু, নারীকে মান সম্মান দেওয়া হতো। আমাদের ছোটবেলায় থেকে সেই মানুষকে, বাচ্চাগুলোকে তৈরি করা হতো একটা মন্ত্রে, তৎ তম অসি, তুমি আর আমি, সে তুমি নারী হও বা পুরুষ হও, আমরা এক, আমাদের আত্মা এক, আমাদের চৈতন্য এক। আমরা পৃথিবীতে জন্মাইনি নিজেদের মধ্যে প্রতিযোগিতা করতে, আমরা জন্মেছি নিজে দুজনকে প্রেম করতে, ভালোবাসতে। আজকে ঠিক সেরকম দেখবেন, এর ফলিত বিজ্ঞাপন আমি আপনাকে বলছি। আজকেও ভারতবর্ষে গ্রামে আপনি গিয়ে দেখবেন, যদি কোনো গ্রামের কোনো মানুষের বাড়িতে কোনো বিপদ হয়, সমস্ত গ্রামের লোক সমবেদনা জানাতে তার বাড়িতে পৌঁছে যায়। কিন্তু শহরে আপনি এটা দেখবেন না। শহরে আপনার চোখের সামনে অপরাধ সংঘটিত হচ্ছে, আপনি মুখ ফিরিয়ে চলে যাবেন, দরজা বন্ধ করে দেবেন। কেন? কি দরকার বাবা ঝামেলার মধ্যে গিয়ে? যদি পুলিশের ডাক পড়ে, আর আমার ঘরে তো হয়নি, আর ও কে, ওর সাথে আমার কি সম্পর্ক? এটা এখনো চলছে। আপনি গ্রামে গিয়ে দেখুন, এখনো চলছে। আজকে এই অবস্থাটাকে, এই অর্থনৈতিক অবস্থাটাকে কোনো সরকার বিরোধী দল তারা এই নিয়ে বিশেষ করে চিন্তাও করে না। যদিও বা চিন্তা করে, তাদের করার কিছু নেই। কারণ প্রত্যেক কটা সরকার এই ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ADB, ইন্টারন্যাশনাল ফান্ড থেকে ঋণ নিয়ে তাদের সরকার চলছে। তাদের টিকি বাঁধা, তাদের কিচ্ছু করার নেই, তারা কিচ্ছু করতে পারবে না। তাই আমার ছোট্ট মাথায় আমি মনে করি এখন সময় এসছে আমাদের সংগঠিত হবার। এর জন্য 1-2 বছরে কিচ্ছু হবে না, দরকার পড়বে একটা প্রজন্মের, যারা এই অর্থ ব্যবস্থার এগেনস্টে জেহাদ ঘোষণা করবে, ক্রান্তি আনবে। যেদিন এই সফল হবে এই ক্রান্তি, সেদিন মানব সভ্যতার এই অসম প্রতিযোগিতা এবং বিজ্ঞাপন বন্ধ হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সেদিন এই অন্যায়, এই ধর্ষণ পৃথিবী থেকে বিদায় নেবে। আমি খুব ছোট্ট মানুষ, আমি যা বুঝি আমি আপনাদের তাই বললাম। আপনাদের যদি ভালো লাগে, যদি সহমত হন, তাহলে চেষ্টা করুন
একটা সংগঠন তৈরি করার, যারা এই ইকোনমিক পলিসি, এই কৃত্রিম অভাব, কৃত্রিম বেকারত্ব বানিয়ে মানুষকে অস্থির করে, দেশকে অস্থির করে তারা রাজত্ব করছে। এইটুকু বলে আমি আজকে শেষ করলাম। নমস্কার, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।